মাসি পিসি গল্পের আমরা একেবারে খুঁটিনাটি যত বিষয়গুলো আছে সবগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, সবগুলো ইনফরমেশন আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, এরপরেই আমরা গল্পটা নিয়ে পড়ব। আগে আমরা ইনফরমেশনগুলো দেখে নিই যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি উপকার আসবে। মাসি পিসি, মনে রাখবে এখানে যতগুলো লাইন আছে বা যতগুলো বিষয় আছে সবগুলোর মধ্যে প্রথমে মাসিকে উপস্থাপন করা হয়। নৌকার শুরুতেও মাসি সামনে বসে এবং পেছনের দিকে দেওয়া হয় পিসিকে, বা পেছনে থাকেন তিনি। মাসি পিসি এটি নেওয়া হয় পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশ করা হয় মাসি পিসি গল্পটি, এবং পরিস্থিতি নামক কাব্যের মধ্যে সেটি সংকলন করা হয়, সেখান থেকে নেওয়া হয়েছে মাসি পিসিটি। এখানের মধ্যে যে উপজীব্যগুলো দেখা যাবে, যেমন দারিদ্রিক বিষয়টা আমরা দেখতে পাবো, নারী নির্যাতনটা দেখতে পাবো, আন্তঃকোন্দল বা ভিতরকার যে ঝামেলা বা পারিবারিক ঝামেলা সেটা দেখতে পাবো, শ্রমের মূল্য বিষয়টা নিয়েও আমরা দেখতে পাবো। আমরা যদি এখানের মধ্যে দেখি যে পেশার মধ্যে যেসব পেশাগুলো এখানে দেখা যায়, যে ধান ভানা, কাঁথা সেলাই, হোগলা বুনন, শাক পাতা কুড়িয়ে আনা, ডালের বোড়া বিক্রি করা, এইসব পেশাগুলোই আমরা মাসি পিসি গল্পে দেখতে পাবো। তৈজসপত্রের মধ্যে যেসব জিনিসগুলো দেখা যায়, ঘড়া, কলস, বাটি, কাটারি, কাঁথা, কম্বল, কাচারি, রসাই ঘর, এইসব তৈজসপত্রগুলো আমরা দেখি। এখান থেকে যে শিক্ষাটা নেওয়ার কথা সেটা হলো একতাই বল, প্রতিবাদী মুক্তি, এই দুইটা বিষয় এখানে দেখা যায়। প্রথম সকল কাজ করে মাসি, প্রথমে যে কোনো কাজ করে কে? মাসি। আমরা গল্পের বিষয়টা যদি আরেকটু করে দেখে নিই, যে প্রথমে এই যে বাড়িটা ধরলাম, এটা হলো যে আহ্লাদির বাবার বাড়ি, সেখানে তার মাসিও থাকে, তার পিসিও থাকে, এবং তাদের ঘরের সামনে একটা নদী চলে যায়, এখানে একটা নদী আছে এবং তার উপর একটা কংক্রিটের পুল আছে, এরপরেই বাজার। তো এই ঘটনাটা পুরোপুরি এই অংশকে নিয়েই হবে। চরিত্রের মধ্যে মাসি চরিত্র আছে, পিসি আছে, আহ্লাদি আছে, রহমান আছে, যোগু আছে, কৈলাস আছে, গোকুল, দারোগা, পেয়াদা, কানাই চৌকিদার, এগুলো আমরা ধারাবাহিকতায় দেখব। এখন আমরা মানিক বন্দ্যোপাধ্যায় এই মাসি পিসি গল্পের লেখক সম্পর্কে একটু জেনে নিব। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায় 1908 সালে 19 মে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে, তার যে বাবার বাড়ি সেটা ঢাকার বিক্রমপুরে। তিনি পৈতৃক প্রদত্ত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। খুবই বেশি গুরুত্বপূর্ণ লাইনটা ভালো করে দেখবে। তার ডাকনাম ছিল মানিক, মানিক ছিল তার ডাকনাম। কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় বন্ধুদের সঙ্গে বাজি ধরে 1928 সালে তিনি আতসীমামি নামে একটি গল্প লেখেন। এটা তিনি বন্ধুদের সাথে বাজি ধরে লিখেছেন। প্রথম লেখা ও গল্পের মাধ্যমে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। এরপর সাহিত্য চর্চায় সম্পৃক্ত হয়ে তার আর প্রাতিষ্ঠানিক পড়াশোনা হয়নি। বছর তিনেক চাকরি ও ব্যবসা বাদ দিলে জীবনের অবশিষ্ট সময় সার্বক্ষণিক লেখক হিসেবেই তিনি সাহিত্য চর্চা করে গেছেন। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। মানিক মূলত ঔপন্যাসিক ও গল্পকার। মানব প্রেমের বিশ্লেষণ এবং শ্রেণী চেতনা তার লেখনীর দুই প্রধান দিক, এই দুইটা তার লেখার প্রধান দিক। জীবনের নগ্ন বাস্তবতা উপস্থাপনের দিকে তার বিশেষ ঝোঁক ছিল। এইসব বিষয়কে যুক্তিনিষ্ঠ ও বিজ্ঞানসম্মত কায়দায় উপস্থাপনের পারঙ্গমতার কারণে তাকে প্রায় বিজ্ঞানবাদী লেখক হিসেবে চিহ্নিত করা হয়। জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস, এগুলো তার বিখ্যাত উপন্যাস। তার গুরুত্বপূর্ণ গল্পগ্রন্থের মধ্যে আছে আতসীমামি ও অন্যান্য প্রাগৈতিহাসিক ও সরীসৃপ, এগুলো তার গল্পগ্রন্থ। 1956 সালের 3 ডিসেম্বর মানিক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আমরা এখন এটার যে গল্পটা আছে গল্পে চলে যাব। শেষ বেলায় খালে পুরো ভাটা, এটা হলো এখানকার প্রথম লাইন। খালের মধ্যে শেষ বেলার দিকে খালে আমরা দেখি যে ভাটা পড়ে, সেই ভাটা জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট, পাটকেল ও ওজনের ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে, মানে পানি কমে যাওয়াতে সেগুলো দেখা যাচ্ছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে, তো কংক্রিটের সেখানে একটা পুল ছিল, পুলের পাশেই ছিল খাল, সে খালের মধ্যে শালতি মানে নৌকা থেকে খড় তোলা হচ্ছে পারে। পাশে একটা খাল ছিল, খালের উপরে একটা কংক্রিটের পুল ছিল এবং পাশে নৌকা বাঁধা, সেখানের মধ্যে খড়ের গাদা ছিল। মানে কি, মানে যে আমরা ধান দেখি না, ধানের যে গাছ হয়, যে গাছটাকে আমরা খড় বলি, সে গড়গুলো নিয়ে উপরে মাটিতে উপরে রাখছে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি,
তাহলে কয়টা? দুইটা বড় শালতি, বোঝাই আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে। কয়জনের মাথা? তিনজনের মাথা চড়ে। কয়টা শালতি ছিল? বড় বড় দুইটা। জমা হচ্ছে উপরের মস্ত গাদায়, মানে উপরে বাজারের পাশে মস্ত গাদায় সেগুলো জমা হচ্ছে। ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়, যাতে কাদার মধ্যে পা বেজে না যায়, তার জন্য ওই কাদাতে কি করেছে? খড় দিয়ে দিয়েছে। শালতি থেকে উপরে মাথায় খড় তুলে দিচ্ছে দুজন, মানে নৌকা থেকে দুইজন কি করতেছে আর তিনজনের মাথায় খড় তুলে দিচ্ছে। একজনের বয়স হয়েছে, মানে একজন বৃদ্ধ, আদা পাকা চুল, রোগা শরীর। তাহলে যার কথা বলেছে তার শরীরের অবস্থা এবং শারীরিক অবস্থা এখানে বর্ণনা করেছে। অন্যজন মাঝ বয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা চুল। এখানে যে দুইজন খড়গুলো উঠাই দিচ্ছে ওদের দুইজনের ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এখান থেকে যেটা আমরা দেখলাম যে তিনজন খড়গুলো নিয়ে যাচ্ছে আর দুইজন উঠাই দিচ্ছে। তাহলে মোট কতজন ব্যবহার হলো? এখানে মোট 5 জনকে কাজে লাগানো হলো। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি, মানে ওইখানে আরেকটা শালতি এলো। 2 হাত চওড়া হয় কি না হয়, মানে অত বড় না। 2 মাথায় 2 জন পৌড়া বিধবা লগি ঠেলছে, মানে 2 জায়গার মধ্যে 2 জন পৌড়া বিধবা। তাহলে এখানে মাসির কথা বলছে আর পিসির কথা বলছে, এবং তারা লগি ঠেলছে। লগি মানে হলো যে কি, যেটা দিয়ে নৌকা ঠেলা হয়। সাধারণত 6 হাত লম্বা হয়ে থাকে। এটা কত হাত? 6 হাত লম্বা, যেটা দিয়ে নৌকাকে আগে বাড়ায়। ময়লা মোটা থানের আঁচল দুজনের কোমরে বাঁধা, মানে ওই যে শাড়ি পরলে যেভাবে আঁচল কোমরে বেঁধে রাখে সেরকম। কেমন ছিল? মোটা ময়লা থানের। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটা বউ। এই বউ যেটা, ও হলো মূল নায়িকা চরিত্র আহ্লাদি। তাহলে এখানে মাঝখানে বসে আছে, গায়ে জামা আছে। তো কি জামা ছাড়া থাকতো? একটা বউ বসে আছে, ও কি জামা ছাড়া থাকবে? মানে এখানে ওর কাপড়ের বিষয়টা বোঝাচ্ছে আর কি। নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, মানে খুবই অল্প দামের একটা শাড়িও পরে আছে। 8 শার্ট থমথমে গড়ন, মানে মোটামুটি গড়ন, ভালো। গোলগাল মুখটা একেবারে গোলগাল টাইপের। তো এখানে কার কথা বললো? এখানে আহ্লাদির কথা বললো। মাসি পিসি ফিরছে কৈলাস, বুড়ো লোকটি বলল। তাহলে এখানে প্রথম যে উক্তিটা ছিল এটা কে করেছে? বুড়ো রহমান নামে একজন লোক করেছে। তাহলে এই গল্পের প্রথম সংলাপ হলো তার, মাসি পিসি ফিরছে কৈলাস। তাহলে কৈলাসকে বললো যে মাসি পিসি ফিরছে। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। তাহলে কৈলাস কি করতেছিল? যারা 3 জন নিয়ে যাচ্ছিল ওদের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আটি চাপিয়ে দিয়ে সে যখন ফিরলো, তাড়াতাড়ি করলে কি করলো? সে শেষ যে আটিটা ছিল, মানে শেষ যে পোজাটা ছিল, সেটা সে কি করলো? একজনের মাথায় চাপাই দিল। মাসি পিসির শালতি 2 হাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খবর আছে, শুনে যাও। তো এখন কৈলাস ওদেরকে বলতেছে যে ও মাসি, ও গো পিসি। দেখো, ও মাসি বলছে, ও গো পিসি, প্রথমে মাসি পরে পিসি। তাহলে এখানের মধ্যে বলতেছে খপ্পর আছে। খপ্পর মানে কি? খবর আছে। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়, মানে সামনের দিকে লগিগুলা রেখে ওরা কি করে? গতিটা স্থির করে নৌকার। আহ্লাদি শীতির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। আহ্লাদি যে মেয়ে আছে ও কি করে? তার মানে যেখানে শীতের সিঁদুর পর্যন্ত ঘোমটাটা একটু বাড়ায় দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, মানে মাসি ওকে বলতেছে বেলা আর নেই কৈলাস, যে বেলা শেষ হয়ে যাচ্ছে, আমাদের এখানে কাজ আছে। পেছন থেকে পিসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলাস, যে তাড়াতাড়ি ছাড়ো, বিরক্ত হচ্ছি আমরা, তুমি আমাদেরকে তাড়াতাড়ি কি বলবে বলো, আমরা যাবো অন্য জায়গায়। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। তো মাসি পিসির গলার কথাটা বললো যে ওরা একটু শক্তভাবে কথা বলে, সেটা বললো। কৈলাসের খবরটা গোপন, মানে কৈলাস যে খবরটা দিবে এটা গোপন খবর। দুজনের লম্বা লম্বা শালতির 2 মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা, মানে বলতেছে 2 জন যদি 2 মাথায় থাকো তাহলে আমি আমার কথাটা কিভাবে বলবো। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়েই পেছন থেকে এগিয়ে আসে। তাহলে দেখো, নৌকার পেছনে কে থাকে? পিসি। তাহলে সামনের দিকে ছিল মাসি, এগিয়ে এসে সামনের দিকে। আহ্লাদি যেখানে ছিল সেখানেই বসেই কান পেতে রাখে, মানে আহ্লাদি কান পেতে শুনতে থাকে ওই নৌকার মাঝখান থেকে। কথাবার্তাটা সে সব শুনতে পায় সহজে, কারণ সে যাতে শুনতে পায় এমনই করেই বলে কৈলাস। মানে কৈলাস কথাটা এমন করে বলতেছে, এটা গোপন কথা হলেও যাতে আহ্লাদি ভালো করে কথাটা শুনতে পায় ওইভাবে করেই সে বলে। বলি মাসি, তোমাকেও বলি পিসি। কৈলাস শুরু করে। এবার কৈলাস ওদেরকে বলা শুরু করে, মেয়েকে একদম শ্বশুর ঘরে পাঠাবে না। মনে করো যদি, মানে তুমি যদি আহ্লাদি তার স্বামীর বাড়িতে থাকতো, সেখানে অনেক বেশি মারধর করার কারণে ও এখানে চলে এসেছে ওর বাবার বাড়িতে। তো ওর বাবা নাই, মারাও নাই, কেউ নাই, শুধু মাসি আর পিসি আছে, মানে খালা আর ফুফি আছে, এই 2 জনই আছে। তো ওদের কাছে থাকে।
তো ওরা দুইজন বলছে আমরা আর মেয়েকে পাঠাবো না, কারণ এত মারধর খাওয়ার কোনো প্রয়োজন নাই। সে কেমন ধারা কথা হয়, এটা কোন ধরনের কথা হয়? এত বড় সমত্ব মেয়ে, মানে ও একটু ভারমবতী টাইপের মেয়ে, বিয়ে হয়েছে নতুন, তো ওইরকম মেয়ে ঘরে রাখা তো একটু রিস্ক। তোমরা দুই মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষও নাই, মানে তোমরা যে থাকতেছো এখানে তিনজনই মেয়ে, ঘরে যদি বিপদ আপদ ঘটে যদি, তো মানে যদি কোনো বিপদ আপদ হয় আহ্লাদিকে নিয়ে, তখন মাসি বলে খুনসুটি রাখো দেখি কৈলাস তোমার, মানে তুমি উল্টাপাল্টা কথাগুলো বলিও না, মোদ্দা কথাটা কি তাই কও, তোমার কথাটা কি আমাকে সেটাই বলো। বললে না যে খপ্পর আছে, কি মানে বলতেছে তুমি যে খবরটা বলার কথা ছিল ওইটা কি, ওইটা বলো। পিসি বলে খপ্পরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলাস। তো এখন এখানে পিসি ওকে বলছে বেলা আর বেশি নেই, আমাদের দেরি হচ্ছে, তুমি কি খবর আছে সেটা বলো। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস, অগত্যা ফেনিয়ে রসিয়ে বলার বদলে সে সোজা কথায় আসে। তো এতক্ষণ ও জানে যে ওদের মাসি পিসির সাথে পারা যাবে না কথা বলে, ও কি করে আসল কথায় আসে। যজ্ঞুর সাথে দেখা হলো কাল, বলতেছে যোগু হলো আহ্লাদির স্বামী, যোগু হলো কি আহ্লাদির স্বামী, ওর সাথে কালকে দেখা হয়েছে। খড় তুলে দিতে সাজ হয়ে গেল, তার দোকানে একটু মনে আর কি, চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা, ও ছিল আহ্লাদির স্বামী। তো বলতেছে ওর সাথে আমার একটু দেখা হয়েছে, যদিও এটা মিথ্যা কথা বলছে যে ওর সাথে আগেই দেখা হয়েছে, ইচ্ছে করে দেখা করছে। মাসি বলে চায়ের দোকান না, কিসের দোকান তা বুঝছি কৈলাস, তা কথাটা কি? তো মাসি ওকে বলতেছে তা আমি জানি, কি চায়ের দোকানে দেখা হয়েছে না কোথায় দেখা হয়েছে সেটা আমি জানি, আসল কথাটা সেটা বলো। পিসি বলে সেটা ছাড়া আর ওকে কোথা থাকবে, মানে ও যে বাজে লোক, ও দোকান মোকান ছাড়া বা এই চায়ের দোকানে ছাড়া আর কোথায় থাকবে। হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস, মানে বলতেছে ও তোমাকে হয়তো হাতে কিছু দিছে তাই ওর হয়ে কথা বলতে আসছো, হাতে দুটো পয়সা আসলে তোমার স্বভাব বিগড়ে যায়। তা কি বললে যোগু, মানে তাহলে কি যোগু কি বলছে? কৈলাস ফাপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদির দিকে, মানে টেরা চোখে আহ্লাদির দিকে তাকায়। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে, মানে হুট করে ও প্রতিবাদী মুখে বলে তা নয়, পুলের কাছে চায়ের দোকানে। মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে, মানে বলতেছে তুমি গিয়ে জিজ্ঞাসা করো না, ও যোগু অত খারাপ ছেলে না। তারপরে জোর হারিয়ে বলে ওসব এরকম ছেড়ে দিয়েছে যোগু, মানে যোগু এখন ভালো হয়ে গেছে, ও এখন উল্টাপাল্টা কোনো নেশা টেশা করে না। লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি, মানে ও মাসি পিসিকে বলতেছে যে ও এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ও এখন ভালো হয়ে গেছে, যোগু আর সেই যোগু নেই, যোগু এখন ভালো হয়ে গেছে, বউকে নিতে চায়, এখন আহ্লাদিকে নিয়ে যেতে চায়। তোমরা নাকি পণ করেছো মেয়ে পাঠাবা না, তো তোমরা নাকি পণ করছো যে মেয়ে কার্ড দিবা না, তাতেই চটে আছে, মানে ওইটা শুনে ও একটু কি হয়ে আছে, চটে আছে, রেগে আছে। সম্মান তো আছে একটা মানুষের, মানে একটা মানুষের তো মোটামুটি সম্মান আছে, তা মেয়ে দিলে না, মানে বাসায় আসছে মেয়ে নিতে কিন্তু দিলে না, তাই তো নিতে আসে না, আর তাই এখন আর নিতে আসে না। আমি বলি কি নিজেরা যেচে একবার পাঠিয়ে দাও মেয়েকে, মানে বলতেছে নিজেরা একটু পাম্পট্টি দিয়ে মেয়েকে পাঠিয়ে দাও। মাসি বলে পেটে শুকিয়ে লাতি চাটা খেতে, মানে বলতেছে ওকে কোনো খাবার দেয় না, মানে শুধু মারে, ওকে কোনো খাবার দেয় না, শুধু মার খাওয়ার জন্য আমি মেয়ে পাঠাবো? কালকে পোড়া ছ্যাঁকা খেতে, মানে ওর যে রান্নার সময় ছ্যাঁকা খায় সেগুলোর জন্য খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতো দিনভর রাতভর। তাহলে এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো মাসি বলছে, যে আমি মেয়েকে কেন পাঠাবো, ও মায়ের খাওয়ার জন্য তোমাদের কাছে। পিসি বলে মেয়ে না পাঠাই, জামাই এলে রেখেনি জামাই আদর তাকে, মানে বলতেছে আমরা মেয়ে পাঠাবো না, জামাই এলে জামাইকে আদর করব। ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস, মানে আমরা জামাইকে ছাগল বেচে ভালো জিনিস খাওয়াবো, জামাই আসুক তাকে জামাই আদর করব আমরা। মাসি বলে ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, মানে বলতেছে জামাই যতদিন থাকতে চায় অতদিন থাকতে পারবে, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, মানে যেরকম টাউট মার্কা হোক জামাই তো আসলে। ঘরে এলে খাতির না করব কেন, মানে খাতির কেন করব না, তবে মেয়ে মোরা পাঠাবো না, মানে তাহলে মেয়ে আমরা দিব না। পিসি বলে না কৈলাস, মরতে মোরা মেয়ে পাঠাবো না, মানে আমরা বেঁচে থাকতে মেয়েকে আমরা সেখানে পাঠাবো না। তাহলে এর পরবর্তী পার্ট থেকে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি বাকিটুকু তোমাদের জন্য সুন্দর করে রেডি করব, যেগুলো পরীক্ষা আসে সেগুলো তোমাদেরকে এক্সট্রা করে বলে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তাও আমাকে কমেন্ট করে জানাবে।